বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ব্রাজিল বাদ পড়বে না। হাইতির বিপক্ষে ম্যাচটা যদি ব্রাজিল জিততে নাও পারে তাও বাদ পড়বে না। ভাই, ওয়ার্ল্ড কাপে দল আছে ৪৮টা, ৩২টা দলই যাবে নকআউট পর্বে। বড় কোনো দলই এই প্রথম পর্বে বাদ পড়বে আমার সেটা মনে হয় না। কিন্তু যদি ব্রাজিল হাইতিকে হারাতে না পারে তাহলে তারা নকআউট পর্বে গেলেই বাকি। এই যে হেক্সা মিশন, ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন, সেইটা তখন একটা অলীক কল্পনায় পরিণত হবে যদি মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচটা তারা ড্র করেছে। ঠিক আছে, মরক্কো গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালিস্ট, সেইখানটাতে এখনও ফিফা র্যাঙ্কিংয়ে টপ 10-এর মধ্যে রয়েছে। কিন্তু হাইতি, পুচকে হাইতি, তাদের বিপক্ষে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নাই। এবং আমি শুধু জয় বলবো না, আমি বলবো যে একটা বড় জয়ের আসলে বিকল্প ব্রাজিলের নাই, যদি তাদের ওয়ার্ল্ড কাপের এই হেক্সা মিশনটাকে অন ট্র্যাকে ফেরাতে হয়। হাইতি, যাদের বিপক্ষে ব্রাজিল এখন পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে এবং সেই 3 ম্যাচে প্রতিপক্ষকে 17টা গোল দিয়েছে। 4-0 গোলে জিতেছে, 6-0 গোলে জিতেছে, 7-1 গোলে সর্বশেষ জিতেছে 2016 কোপা আমেরিকা, যখন এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। এখন অমন দলের বিপক্ষে ব্রাজিল জিতবে না, এটা তো ভাবাই যায় না, এটা কল্পনাই করা যায় না। এবং আমি সেই জন্য বলছিলাম বড় ব্যবধানেই ব্রাজিল এই ম্যাচটা জিতবে বলেই তারা আসলে আশা করছে। তা না হলে এই ওয়ার্ল্ড কাপ অভিযানটা তাদের একেবারে ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই যে ম্যাচটা, সেইখানটাতে ব্রাজিলের কোচ কার্লো অ্যানচেলোত্তির অনেকগুলো ডিসিশন নেওয়া রয়েছে, স্পেশালি 11 নিয়ে। আমি দেখছিলাম যে ও গ্লোবোতে এক সাংবাদিককে তিনি বলছিলেন যে ব্রাজিল দলে 4-5টা পরিবর্তন হয়ে যাবে। পরে আবার সেটাকে অবশ্য ডিনাই করেছেন যে না, ওইটা কথার কথা, হাসতে হাসতে সেটা বলেছেন। কিন্তু পরিবর্তন ব্রাজিলের একাদশে হবে, হতেই হবে। কেননা প্রথম ম্যাচটাতে ব্রাজিল যেইভাবে খেলেছে সেই 11 থেকে অন্তত পক্ষে আমার তো মনে হয় যে 3টা জায়গায় চেঞ্জ ব্রাজিল করবেই। এর চেয়ে বেশি কি আসলে করবে কিনা, করার সেই সুযোগটা রয়েছে কিনা। ব্রাজিলের চেঞ্জগুলোর জায়গা কথা, যেমন ধরেন নাম্বার 9 হিসেবে ইগোর তিয়াগোকে প্রথম ম্যাচে খেলানো হয়েছে, যেইটা আমার কাছে মনে হয়েছে প্লেয়ার প্রোফাইল ধরেই তাকে খেলানো হয়েছে এবং খেলানোটা উচিত ছিল বলে আমি এখনো মনে করি। প্লেয়ার প্রোফাইল, যে নাম্বার 9, প্রপার নাম্বার 9 নিয়ে একটা খেলা, নাম্বার একটা হচ্ছে গিয়ে টার্গেট ম্যান নিয়ে খেলা, অ্যাটাকের ফোকাল পয়েন্ট নিয়ে খেলা, সেইটা ঠিক আছে। কিন্তু ভাই, শুধু প্রোফাইল থাকলে তো হয় না, ওই প্লেয়ারটা তো খেলতেও জানতে হবে। সো ইগোর তিয়াগোর ওই ম্যাচে যে পারফরমেন্স, তাতে করে এই ম্যাচে তিনি তার ওইটা জায়গাটা, স্পটটা ধরে রাখতে পারবেন বলে আমার মনে হয় না, কোনোভাবেই না। এবং সেই ক্ষেত্রে একই প্রোফাইলের আরেকজন এনরিককে কি কোচ ইন্ট্রোডিউস করবেন 11-এ, ফার্স্ট 11-এ? আমার সেটাও মনে হয় না, কারণ মরক্কোর বিপক্ষে ম্যাচে তো এনরিককে সাবস্টিটিউট হিসেবেও নামানো হয়নি, পরেও নামায়নি। ফলে এই তরুণ ফুটবলার, 19 বছর বয়সী ফুটবলারের উপরে ওই প্রেশারটা, ব্রাজিলের লাইন লিড করা, অ্যাটাকিং লাইনটা, ওই প্রেশারটা বোধহয় এখন আপাতত দেওয়া হচ্ছে না। ফলে কোচ কার্লো অ্যানচেলোত্তি এই জায়গাটাতে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করবেন বলে আমার মনে হয়। ম্যাথিয়াস কুনিয়াকে এইখানটাতে খেলানো হবে এবং ম্যাথিয়াস কুনিয়ার রোলটা, ইংল্যান্ডে যে প্রথম ম্যাচটা গিয়েছে ক্রোয়েশিয়ার বিপক্ষে, সেখানে হ্যারি কেনের রোলটা দেখেছেন। হ্যারি কেন তো প্রপার নাম্বার 9, তিনি কতটা পেছনে এসে লিঙ্ক আপ প্লেটা করেছেন, দুই উইংয়ের যে যারা রয়েছেন তাদেরকে বল সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছেন, অ্যাটাক ইনিশিয়েট করেছেন। ওই রোলটা ম্যাথিয়াস কুনিয়া অনেক বেশি প্লে করবেন বলে আমার কাছে মনে হয়। নাম্বার 9-এর ওই শুধুমাত্র ডিবক্সের পজিশনটা অকুপাই করে থাকবেন। এবং ব্রাজিলেরও যেহেতু দুই সাইডে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া রয়েছেন, এই জায়গাটাকে কুনিয়া একটু পেছনে ড্রপ করে তাদেরকে বল পাস করে ওই চ্যানেলটা ওপেন করতে চাইবেন বলে আমার কাছে মনে হয়। ফলে ম্যাথিয়াস কুনিয়াকে আমি এই জায়গাটা দেখছি ইগোর তিয়াগোর জায়গায়। রাফিনিয়ার জায়গা নিয়ে অনেক প্রশ্নের আলোচনার জায়গা তৈরি হয়েছে, কিন্তু ভাই রাফিনিয়া কি 11-এ খেলাবে না? এবং কোচ কার্লো অ্যানচেলোত্তির তিনি হচ্ছে গিয়ে মানে তাকে না খেলানোর অপশন নেই। সত্যিকার অর্থে তাকে না খেলানোর ব্রাজিলের অপশনই নেই। কেননা ব্রাজিলের সেই অ্যাটাকিং থ্রেডের জায়গা যদি বলি, তাহলে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া, এই দুইজনই তো। এবং ওই ভিনিসিয়াস প্রথম ম্যাচটাতে খুব ভালো খেলেছেন, ফ্যান্টাস্টিক একটা গোল দিয়েছেন। রাফিনিয়া অত ভালো খেলতে পারেন নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে রাফিনিয়াকে এই ম্যাচটাতে খেলানো হবে। এমনকি কুনিয়ার সাথে এমনও হতে পারে যে কুনিয়াকে রাইট সাইডে খেলিয়ে রাফিনিয়াকে মাঝখানে খেলিয়ে রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়রকে একটা ক্লোজ মাঠে রাখতে চান যে আনচেলত্তি, সেইটাও আমরা দেখতে পারি। ম্যাচের কোনো না কোনো ফেজে সেইটা আসলে আমরা দেখবই, প্রাইমারিলি দেখবো কিনা সেটা একটা কোয়েশ্চেন। ফলে রাফিনিয়া খেলবেন, এটা আমার প্রশ্ন, মনে হয় না যে তাকে এই জায়গাটা চেঞ্জ করবে। বাট কাসেমিরো, ব্রাজিলের এই মিডফিল্ডার, 34 বছর বয়সী, প্রথম ম্যাচটাতে তিনি স্ট্রাগল করেছেন, ভীষণ স্ট্রাগল করেছেন এবং সেকেন্ড হাফে তার বদলে ফাবিনিওকে নামিয়েছিলেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। সেকেন্ড হাফটা যে ব্রাজিল তুলনামূলক ভালো খেলেছে, প্রথম হাফের মতো ডিজাস্টার হয়নি মরক্কোর বিপক্ষে, সেইখানে মিডফিল্ডের বেইজে ফাবিনিওর কিন্তু এই স্টেবিলিটিটা একটা কাজে দিয়েছে।
এটা ছিল কোয়াইট ভিজিবল। এখন এই ম্যাচটাতেও হাইতির বিপক্ষে কোচ কি কাসেমিরোর এক্সপেরিয়েন্সের উপর নির্ভর করে। কাসেমিরো হচ্ছে গিয়ে খুবই পছন্দের খেলোয়াড় আনচেলত্তির। সেইটা রিয়াল মাদ্রিদে তো কত সাফল্যর এই কারিগর তিনি, ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর সেই জায়গা থেকে আছে। কিন্তু যখন ব্রাজিল ন্যাশনাল টিমের কোচ এখন তিনি, এবং সেই ন্যাশনাল টিমে যখন হিসাবটা আসবে, কাসেমিরোকে কি বাদ দিয়ে ফাবিনিওকে মিডফিল্ডের বেইজে খেলানো হবে কিনা? আমার মনে হয় খেলানো উচিত। অবশ্যই উচিত। কিন্তু এটা আনচেলত্তির ডিসিশন। কাসেমিরো, ফাবিনিওর এই জায়গাটাতে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি। ফাবিনিও ফার্স্ট 11-এ, কাসেমিরোর জায়গাটাতে লুকাস পাকেতা প্রথম ম্যাচটাতে, প্রথম হাফে মরক্কোর বিপক্ষে তিনি যতগুলো মিস পাস দিয়েছেন, আমি ওই ভিডিওতেও বলেছিলাম, ওই আলোচনাটাতে, এই ওয়ার্ল্ড কাপে আর কোনো মিডফিল্ডার আর কোনো ম্যাচের কোনো একটা হাফে এতগুলা ভুল পাস আসলে দিতে পারবেন বলে আমার মনে হয় না। কিন্তু ব্রাজিলের এই জায়গাতে আসলে ক্রিয়েটিভিটি আছে কি? কারা আছে? কাকে নিতে পারে? হ্যাঁ, কোচ এইখানটাতে স্টিল অ্যাড করার জন্য ধরেন হচ্ছে গিয়ে দানিলোকে নিতে পারে। মানে মিডফিল্ডার দানিলোকে নিতে পারে। কিন্তু আমার মনে হয় হাইতে যেহেতু তুলনামূলক একটু দুর্বল দল, সেই জায়গাটাতে মানে প্রতিপক্ষের ডিফেন্স ওপেন করা, তারা হচ্ছে গিয়ে অনেক বেশি হচ্ছে গিয়ে লো ব্লকে খেলতে পারে। আমি জানি না আসলে তারা ওইভাবে যদি খেলে ওই স্ট্র্যাটেজিতে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্রতিপক্ষ বিবেচনায় লুকাস পাকেতা এই ম্যাচের 11টাতে টিকে যাবেন। কিন্তু ধরেন নেক্সট ম্যাচটা ব্রাজিলের হতো একটা বড় প্রতিভা, ইভেন স্কটল্যান্ডের বিপক্ষে যদি হতো, তাহলেও আমার কাছে মনে হয়েছিল যেন লুকাস পাকেতাকে এখানে বাদ দেওয়া হতো। তবে যেহেতু হাইতির বিপক্ষে, আমার মনে হয় লুকাস পাকেতার জায়গাটা একাদশে ধরে রাখবেন। এবং থার্ড যেটা আমার মনে হয় চেঞ্জ হওয়া উচিত, রাইট ব্যাকে ইবানেজ মূলত হচ্ছে গিয়ে সেন্টার ব্যাক, তাকে রাইট ব্যাকে খেলানো হয়েছে এবং প্রথম ম্যাচটাতে মরক্কোর বিপক্ষে তিনি মোটেও ভালো খেলতে পারেননি। এইখানটাতে অভিজ্ঞ যে রাইট ব্যাক রয়েছেন দানিলো, তাকে কি কোচ খেলাবেন কিনা, এবং তাকেই আসলে এইখানটাতে খেলানো উচিত। এটাকে গিয়েও তিনি কিছুটা হেল্প করতে পারবেন। আবার কোচ যদি মনে করেন তাকে ওই একটু ভেতরে নিয়ে আসে ইনভার্টেড হিসেবে মিডফিল্ডে হেল্প করবেন, মিডফিল্ডটা ওভারলোড করার ক্ষেত্রে, সেইটাও হয়তো বা করতে পারবেন। আমার মনে হয় যে ইবানেজ ওই অ্যাটাকে অতটা হেল্প তো আর প্রথম ম্যাচে করতে পারে নাই। তাকেও পরে সাব করা হয়েছে, দানিলো নিয়েছেন। দানিলো এই ম্যাচে আমি ফার্স্ট 11-এ ব্রাজিলের ওই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি। তাহলে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ব্রাজিলের যেই একাদশটা খেলেছিল, সেই একাদশে আমি 3টা চেঞ্জ দেখতে পাচ্ছি। রাইট ব্যাকে ইবানেজের জায়গায় দানিলো, মিডফিল্ডে, ডিফেন্সিভ মিডফিল্ডে কাজেমিরোর জায়গায় ফাবিনিও, এবং নাম্বার 9 এর ওইখানটাতে ইগোর তিয়াগোর জায়গায় ম্যাথিয়াস কুনিয়া। ব্রাজিল তাই হাইতির বিপক্ষে এই ম্যাচের 11টা এই 3টা চেঞ্জ হয়ে, ধরেন বাকিগুলা ঠিক আছে, যে এলিসন, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, এইখানটাতে হচ্ছে গিয়ে দানিলো, সান্তোস, ফাবিনিও, ব্রুনো গিমেরেস, পাকেতা, রাফিনিয়া, ভিনি জুনিয়র, ম্যাথিয়াস কুনিয়া। এই 11টা নিয়ে হয়তো বা ব্রাজিল খেলবে। অবশ্য যে 11 নিয়ে খেলুক না কেন, এই ম্যাচে ব্রাজিলের জয়ের কোনো বিকল্প নাই। ব্রাজিলের বড় ব্যবধানে জয়ের আসলে কোনো বিকল্প নাই। অন্যরকম কোনো কিছু হলেই ব্রাজিল নকআউট পর্বে যাবে। কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতার ধারে কাছেও ব্রাজিল যেতে পারবে না, হাইতির বিপক্ষে এই ম্যাচে যদি ব্রাজিল বড় ব্যবধানে না জিততে পারবে ব্রাজিল বড় ব্যবধানে এই একাদশ নিয়ে, নাকি কোন একাদশ নিয়ে? আপনার মতামতটা জানাতে পারেন।